টাইগারদের জার্সিতে অস্ট্রেলিয়াতে খেলছে কারা কারা? 1 বছর পর জাকের, 5 বছর পর সৌম্যর ফেরা। লঙ্কার মাটিতে সাকিব হৃদয়ের স্টাম্প ফেলতে হবে উপড়ে, নাকাল বলে হাত পাকিয়ে রিপন মন্ডল সেদিকে যাচ্ছেন তেড়ে। সূর্যবংশী ভারতের নেক্সট বিগ থিং, এক ম্যাচে ফ্লপ করলেও পরেরটাই ঠিকই কামব্যাক কিং। ব্যালন ডি'র পাওয়ার র্যাঙ্কিং এ ফের ঝড় তুলেছেন লিওনেল মেসি, কিন্তু মিশনটা কঠিন, প্রতিদ্বন্দ্বীও অনেক বেশি। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। জিম্বাবুয়েতে ভরাডুবির সফরে বাংলাদেশ কেবল হারের অভিজ্ঞতাই নয়, আমদানি করে এনেছে ইনজুরিও। যে নাহিদ রানাকে নিয়ে অস্ট্রেলিয়ার উইকেটে এক্সাইটমেন্ট কাজ করছিল টাইগারদের, তাকে ছাড়াই যেতে হবে পেসার্স প্যারাডাইসে। লিটন অবশ্য আরো আগে থেকেই মাঠের বাইরে, তিনি মিস করছেন অন্তত প্রথম ম্যাচটা, তাই কপাল খুলে গেছে জাকের আলীর। টাইগারদের জার্সিতে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে কারা থাকছেন দলে, বিস্তারিত রিপোর্টে। ভর দুপুরে ফিল সিমন্সের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে জাকের আলী অনেক। একটানা ব্যাটিং অনুশীলনের কারণটা বোঝা গেল শেষ বিকেলে। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের দলে আছেন এই মিডল অর্ডার ব্যাটার। বাংলাদেশের ক্রিকেটে জাকেরকে ওই জায়গায় অ্যাক্রস দ্য ফরম্যাট এর আগে বিভিন্ন সময় সেটেল করার চেষ্টা হয়েছে, কিন্তু এই প্রজেক্টে খুব বেশি সাফল্য মেলেনি। টেস্টে অবশ্য খুব ভালো বলা না গেলেও খারাপ বলারও উপায় নেই। 6 ম্যাচে 30-এর বেশি গড়ে রান তুলেছেন, এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা 91 রানের ইনিংসও আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে খারাপ বলতে পারবেন না। তার উপর লিটন দাসের ইনজুরি সুযোগটা এনে দিয়েছে। মিডল অর্ডারে লিটনের জায়গাটাই হয়তো নেবেন জাকের আলী, অন্তত প্রথম ম্যাচের জন্য তো নিশ্চিতই। ডারউইনের ওই একটা ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে বিসিবি, তার কারণটাও অনুমান করা যাচ্ছে। লিটনের মতো শরীফুলেরও ফিট হয়ে ওঠার কথা সেকেন্ড টেস্ট থেকেই। অবস্থা বুঝে এই দুজনকে নিয়েই হয়তো দ্বিতীয় টেস্টের দল ঘোষণা হতে পারে। তবে জাকের আলী যদি দারুণ কিছু করে দেখাতে পারেন পয়লা ম্যাচেই, তাহলে হয়তো চেঞ্জ অফ প্ল্যানে যেতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। যদিও গেল বছরের জুনের পর আর টেস্ট খেলা হয়নি তার। টাইগার টপ অর্ডারটা ভেরি রিচ, যদিও ধারাবাহিক নয়। সেখানে 5 বছর পর ফিরেছেন সৌম্য সরকার, ক্যারিয়ারটাই কাটলো ডাক পেতে আর বাদ পড়তে পড়তে। অবশ্য 2021-এর পর আর টেস্ট দলে ডাকও পাননি। সেই সৌম্য লাল বলের ক্রিকেট খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেখানে আগে খেলার অভিজ্ঞতা না থাকলেও নিউজিল্যান্ডে একটা করে সেঞ্চুরি আর 50 আছে তার। টাইগার টপ অর্ডারে এবার আরো আছেন সাদমান ইসলাম, তানজিদ তামিম, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সাথে অভিজ্ঞ মুমিনুল হক। ব্যাটিং অর্ডারের অবস্থা বুঝে আপ ডাউনের ব্যবস্থা হতে পারে, একাদশের হিসাবটাও তাই। মিডল অর্ডারে উইকেট কিপার জাকের আলী অনিকার গ্লাভস হাতে ব্যাকআপ তরুণ অমিত হাসান, সাথে ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আর মুশফিকুর রহিম তো থাকছেনই। মিরাজকে আবার জুড়ে দেয়া যাচ্ছে বোলারদের লিস্টেও। সেখানে স্পিনে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন তাইজুল ইসলামকে। কম্প্যাক্ট প্যাকেজ, তবে ব্যাকআপ তেমন নেই। মুমিনুল মাঝে সাঝে হাত ঘোরাতে পারেন এই যা। তবে দলের সাথে আছে পেসারদের একটা লম্বা লিস্ট, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন আর মুশফিক হাসান। পেসার মুশফিক 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে একবার ডাক পেলেও একাদশে ছিলেন না, আর এবাদত ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। দুই পেসার ইনজুরিতে ছিটকে যাওয়ায় সেই ছুটি বাতিল করে দলের সাথে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন। খালিদ জামিল, 71। লঙ্কার মাটিতে সাকিব হৃদয়ের স্ট্যাম্প উপড়ে ফেলার লক্ষ্য রিপন মন্ডলের। এলপিএল এ টাইগার পেসারের গায়ে উঠছে কলম্বো ক্যাপসের জার্সি। দেশ ছাড়ার আগে জানিয়েছেন নাকল ডেলিভারি সহ নানান ভ্যারিয়েশন দেখিয়ে সবার হৃদয় জিততে চান রিপন মন্ডল। সাইফুল রূপকের রিপোর্ট। মন্ডল যাচ্ছেন লঙ্কায়। সাকিব অনেক ফ্র্যাঞ্চাইজি লিখেছে। আপনি তো ইয়র্কার মাস্টার। ওই নাকাল বলটা একটু চেষ্টা করতেছে। আজকিন ভাইয়ের সাথে কথা হয়েছে সুইংটা নিয়ে একটু কাজ করার। মোহাম্মদ রিপন মন্ডল যাচ্ছেন লঙ্কায় এলপিএল মাতাতে, এবং প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সাকিব আল হাসান তাওহিদ হৃদয়, দুই বড় ভাইয়ের, বাংলাদেশি বড় ভাইদের স্ট্যাম্প উড়ায় যাওয়ার নিশ্চয়ই একটা লক্ষ্য। না, অবশ্যই প্ল্যান আছে, তবে খুবই এক্সাইটেড যে ফার্স্ট টাইম এরকম বিদেশি লিগ খেলতে যাচ্ছি। আপনি কলম্বো ক্যাপসে খেলবেন এবং সাকিব তাওহিদ হৃদয় দুজন খেলছেন জাফনা কিংসে। পরশুদিন মঙ্গলবার সন্ধ্যায় আপনাদের ম্যাচ। কার উইকেটটা পেলে ভালো লাগবে বেশি? না, অবশ্যই যে কার উইকেট পেলেই ভালো লাগবে। যদি তাদের হারাইতে পারি খুবই ভালো লাগবে। খেলা শেষে তাদের থেকে কি জানতে চাইবেন? সাকিব অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে, তো তার সাথে যদি সুযোগ পাই কথা বলার, তার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্সটা জানার বা শেয়ার করার চেষ্টা করব।
আর এই দুই ভাইয়ের জন্য নিশ্চয়ই আপনার একটা প্ল্যান আছে। আপনি তো ইয়র্কার মাস্টার, অনেকে বলে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফেক্ট ইয়র্কার দেন। সাকিব হৃদয়ের জন্য নিশ্চয়ই একটা প্ল্যান করেই যাচ্ছেন লঙ্কায়। না, অবশ্যই প্ল্যান তো থাকবে, ইনশাল্লাহ যদি মাঠে এক্সিকিউট করতে পারি তাহলে ভালো লাগবে। কি কি ছক আঁকছেন আসলে, মানে আপনার ভ্যারিয়েশন এই ছোট ফরম্যাটে আপনার অস্ত্রগুলো কি কি? না, ওই নাকাল বলটা একটু চেষ্টা করতেছি, যদি ইনশাল্লাহ প্রপার এক্সিকিউট করতে পারি তো ভালো হবে। বিভিন্ন দেশে আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চলছে, আপনি যদি একটা টুর্নামেন্টে একটা জায়গায় ভালো খেলেন তাহলে কিন্তু অন্য জায়গার দুয়ারও খুলে যায়। এটা কি আপনার ব্যাকঅফ কাজ করছে? না, অবশ্যই আসলে বেশি কিছু নিয়ে ভাবতেছি না, আপাতত এই টুর্নামেন্ট নিয়ে ভাবতেছি, যদি এরকম ভালো করতে পারি ইনশাল্লাহ অপরচুনিটি আসবে। কারো থেকে কোনো আইডিয়া নিয়েছেন এই যে লঙ্কায় যাচ্ছেন, বাংলাদেশে কোনো পেসার বা কারো থেকে? হ্যাঁ, তাসকিন ভাইয়ের সাথে কথা হয়েছে, শান্ত ভাইয়ের সাথে কথা হয়েছে, লিটন ভাইয়ের সাথে কথা কি বলেছে, কি কি বলেছে? সবাই বেস্ট অফ লাক জানাইছে এবং তাসকিন ভাইয়ের সাথে ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে আমার সাথে কি করতে হবে। সো সবাই হ্যাঁ সাহস দিয়েছে। সো ইনশাল্লাহ যদি মাঠে এক্সিকিউট করতে পারি ভালো কিছু হবে। আপনার টিমের পেস বোলিং কোচ আছেন কুলাসেকারা, এক সময় ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার ছিলেন শ্রীলঙ্কার হয়ে এবং ভালো সুইং বোলিং করতেন। তার কাছ থেকে কি কি শিখতে চাইবেন? তো ছোটোবেলায় ওনার খেলা দেখছি, তার অধীনে খেলাটা অনেক একটা বড় বিষয়। তো চেষ্টা করব তার সুইংটা নিয়ে একটু কাজ করার। তো ইনশাল্লাহ দেখি কী হয়। অল দ্য বেস্ট রিপন। বাংলাদেশের টি-20 ফরম্যাটে তিনি খেলছেন, বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহীর দলে ছিলেন এবং প্রথমবার বিদেশি লিগে খেলতে যাচ্ছেন। আশা করছেন যে এই এলপিএল মাতিয়ে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মন কার্বেট বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তার দরজাটা খুলে যাবে এবং ন্যাশনাল টিমের দরজাটাও খুলে যাবে। তিনি বোলিং দিয়ে পারফরমেন্স দেখিয়েই সবার মন কাটতে চান। সাইফুল রূপক, ৭১। একের পর এক টি-20-র পাওয়ার হিটার প্রডিউস করছে ভারত। রোহিত শর্মার পর এবার আলোচনায় বৈভব সূর্যবংশীর নাম। ইংল্যান্ড সিরিজে ফ্লপ হলেও জিম্বাবুয়ের বিপক্ষে কামব্যাক করেছেন। শুধু 4 ছক্কা না, বৈভব নজর কেড়েছেন তার রানিং বিটুইন দ্য উইকেট দিয়েও। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। এখন ফর্মুলা অ্যাপ্লাই করলো ভারত। একের পর এক টি-20 প্রোডাক্ট ডেলিভারি দিয়েই যাচ্ছে। যেই সূর্যবংশীকে নিয়ে কদিন আগেও সমালোচনার ঝড় বয়ে গেছে, সেই ব্যাটার এবার তাণ্ডব চালালেন জিম্বাবুয়ের বিপক্ষে। অভিষেকটা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। টপ ক্লাস বোলিং লাইন আপের বিপক্ষে হালে পানি পাচ্ছিলেন না ঠিক। টানা 3 ইনিংসে 15 রান পার করতে পারেননি। এরপর প্রতিপক্ষ হিসেবে পেল জিম্বাবুয়ে। প্রথম ম্যাচেই আসলো 50, পরের ম্যাচটাতে আবারও ব্যাট প্যাচ। কিন্তু আইপিএলে মুড়ি মুরগির মতো ছক্কা হাঁকানো বৈভব জানেন ঠিক কিভাবে কামব্যাক করতে হয়। হারারেতে থার্ড টি-20-তে ফেস করেন 49 বল, সেখানে 4 ছক্কা আর 4-এর মারে তোলেন 81 রান। ঠিক যেন এই বৈভবকেই খুঁজে বেড়াচ্ছিল টিম ইন্ডিয়া। একটা ম্যাচ দেখে বিচার করার সুযোগ নাই, তবে জিম্বাবুয়ের বিপক্ষে বৈভবের ইনিংসটা দেখে বোঝার উপায় ছিল না। নিজের 6 অ্যাপিয়ারেন্সে মাঠে নেমেছেন। অনফিল্ডে নিজের নার্ভ ধরে রাখার কাজটা সামলেছেন ভালোভাবে। প্রথম বলে বাউন্ডারি হিট, নিয়মিত বিরতিতে 4 ছক্কা হাঁকিয়ে বৈভব ফিরিয়ে এনেছিলেন তার আইপিএল মোমেন্টাম। যেখানে তার ব্যাট কথা বলতো সবসময়, এবার ইন্টারন্যাশনাল সার্কিটে একটা ব্রেক পেলেন। যদিও ইনিংসটা 100-এ কনভার্ট করতে পারেননি, কিন্তু আলোচনায় উঠে এসেছেন ঠিকই। টিম ইন্ডিয়া ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার বছর 4 আগে বলেছিলেন টি-20 ক্রিকেটের ডট বল খেলা ক্রাইম। সেই শ্রেয়াসের দলে বৈভব খেললেন 13 ডট বল। ব্যাপারটা অ্যালার্মিং হতো যদি সেটা পুষিয়ে না দিতে পারতেন। কিন্তু এদিন বৈভব করেছেন ক্যালকুলেটিভ ব্যাটিং। একটা ডট খেলার পরের বলে ডাবল নিয়েছেন, আবার সুযোগ পেলে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ডটের মাইনাসগুলো পুষিয়ে দিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ, তবুও কেন এত আলোচনা হচ্ছে? আসলে ভারত এমন একটা দল যারা ট্রফি উইন ছাড়া ভিন্ন কিছু নিয়ে চিন্তা করে না। রিসেন্ট টাইমে সবচেয়ে ফাইনেস্ট আবিষ্কার বৈভব সূর্যবংশী, কিন্তু সেই প্লেয়ারটা ইন্টারন্যাশনালে গিয়ে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না। সেটা নিয়ে আবার কম কথা হয়নি, কিন্তু যখন কামব্যাক করলেন তখন ওর খেলার ধরন, বল সিলেকশন থেকে শুরু করে ফুটওয়ার্ক নিয়ে পর্যন্ত আলোচনা হচ্ছিল। আর সেখানে লেটার মার্কই পেয়েছেন বৈভব, তাই আলোচনাটা জোরে সোরে হচ্ছে। বলা যায় ভারত আরও এক পাওয়ার হিটারকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে। বৈভবই হতে পারে নেক্সট বিগ থিং, কারণ শুধু হিটিং নয়, দ্রুতই তিনি শিখে নিচ্ছেন ক্যালকুলেটিভ ব্যাটিংটাও। আবু নাইম, ৭১। হারানো জৌলুস পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি। টঙ্গীতে আয়োজন করা হবে 2026 WAA প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ। টুর্নামেন্ট আয়োজন নয়, বরং এশিয়া মহাদেশে আর্চারির মান উন্নত করার লক্ষ্যের কথা জানান ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। আগামী 30 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে বসবে এই মেগা আসর। 1 আগস্ট পর্যন্ত চলবে স্পোর্টস ইনজুরি সেমিনার সহ জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। 17টি দেশের আর্চাররা সরাসরি অংশ নিলেও টেকনিক্যাল, অফিসিয়াল ও অতিথি মিলিয়ে মোট 26টি দেশের 114 জন প্রতিনিধি থাকবেন। আসরকে ঘিরে 10 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ।
এখানে আমাদের আরও কিছু এডিশনাল ইয়ে থাকবে, যেমন সেফগার্ডিং উইমেন্স অ্যান্ড ম্যান আর্চার্স বা প্লেয়ার, তাদের যে সেফগার্ডিং কীভাবে করা যায় এটার ব্যাপারে আমাদের ক্লাস হবে। কাজেই এখানে অনেক কিছু হবে। তারপরে ডিপ্লোমেসি নিয়েও কথা হবে। আমরা কিন্তু এখন স্পোর্টস ডিপ্লোমেসিতে অনেকটুকু এগিয়ে যাচ্ছি। সরকারও আমাদেরকে অনেক অনুপ্রাণিত করতেছে এই ব্যাপারে, বিশেষ করে আমরাও করতেছি। সবাই করলে আমরা হয়তো সুন্দরভাবে এটা করতে পারবো। 2026 বিশ্বকাপ শেষে ব্যালন ডি'অরের পাওয়ার র্যাঙ্কিংয়ে আবারও বড় ঝড় তুলছেন লিওনেল মেসি। তবে রেকর্ড নবম সোনালী বলের পথে আর্জেন্টাইন জাদুকরের সামনে কেইন, ইয়ামাল, রদ্রি আর এমবাপের মতো কঠিন দেয়াল। বিশ্বকাপের আলো, ক্লাব ফুটবলের হিসাব আর ব্যক্তিগত রেকর্ড মিলিয়ে কে এগিয়ে বর্ষসেরা দৌড়ে, জানাচ্ছেন জুবাইর নূর। কখনো বিশ্বকাপের ট্রফি, কখনো একটি অবিশ্বাস্য গোল, আবার কখনো পুরো মৌসুমের ধারাবাহিকতা। ব্যালন ডি'অরের মঞ্চে সোনালী আলো ছুতে লাগে সবকিছুর এক নিখুঁত সমন্বয়। কানাভারোর হাতে সেই আলো তুলেছিল 2026-এর বিশ্বজয়। মদ্রিজকে রাজা বানিয়েছিলেন 2018 সালে ক্রোয়েশিয়ার রূপকথা। আর কাতারে লিওনেল মেসি এমন এক মহাকাব্য লিখেছিলেন যার শেষ পাতাতেই লেখা ছিল ব্যালন ডি'অর। কিন্তু 2026 বিশ্বকাপ শেষে হিসাবটা এবার সরল নয়, বরং এক গোলক ধাঁধা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের একাধিক নায়ক, গোলের পাহাড় গড়া হ্যারি কেইন, রেকর্ড ভাঙা কিলিয়ান এমবাপ্পে আর সময়কে ড্রিবল করে এগিয়ে চলা লিওনেল মেসি। পাওয়ার র্যাঙ্কিংয়ের 5-এ লিওনেল মেসি, বয়স 39, অথচ বিশ্বকাপে 8 গোল ও 4 অ্যাসিস্ট। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তোলার পথে কখনো গোলদাতা, কখনো কারিগর, কখনো পুরো দলের কম্পাস ছিলেন তিনি। ফাইনালে স্পেনের বিপক্ষে জাদুর কাঠি কিছুটা নীরব থাকলেও পুরো টুর্নামেন্টে মেসি বুঝিয়ে দিয়েছেন বয়স শুধু জন্ম সনদের সংখ্যা, প্রতিভার মেয়াদ নয়। তবে ইন্টার মায়ামির হয়ে খেলা এবং ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার বাইরে থাকাটাই নবম ব্যালন ডি'অরের পথে হয়তো সবচেয়ে বড় বাধা। 4 কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপে 10 গোল, সঙ্গে গোল্ডেন বুট। বিশ্বমঞ্চে গোলের নতুন চূড়ায় উঠে মেসিকেও ছাড়িয়ে গেছেন ফরাসি এই গতিরাজ। কিন্তু গোলের পাশে যখন ট্রফির ঘর ফাঁকা, তখন ব্যালন ডি'অরের অঙ্ক আর সহজ থাকে না। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি, ফ্রান্সও থেমেছে সেমিফাইনালে। তাই রেকর্ড আছে, শুধু রাজমুকুটটাই নেই। 3-এ রদ্রি, ক্লাবে কিছুটা ম্লান, কিন্তু দেশের জার্সিতে মাঝমাঠের মহানায়ক। খেলার গতি কখন বাড়াতে হবে, কখন থামাতে হবে, স্পেনের বিশ্বজয়ের রিমোট কন্ট্রোল যেন ছিল তার পায়েই। বিশ্বকাপের গোল্ডেন বলও উঠেছে রদ্রির হাতে। আর বিশ্বসেরার মঞ্চে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ব্যালন ডি'অরের ব্যালটে কতটা ভারী তা তো সবারই জানা। 2-এ লামিনে ইয়ামাল, চোটের ধাক্কা নিয়েও বিশ্বকাপ জয়ী স্পেনের আক্রমণে আলো ছড়িয়েছেন বার্সেলোনার এই বিস্ময় বালক। ক্লাব ফুটবলে তার বাপায়ের জাদুতেই লা লিগার মুকুট বার্সার মাথায়। বিশ্বকাপেও যদি শতভাগ ফিট থাকতেন ইয়ামাল, পাওয়ার র্যাঙ্কিং এর শীর্ষস্থানটি হয়তো তারই হতো। আর সবার উপরে হ্যারি কেইন, বিশ্বকাপে 6 গোল করে ইংল্যান্ডকে নিয়েছেন সেমিফাইনালে, বায়ার্নকে জিতিয়েছেন বুন্দেসলিগা, তুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তবে তার সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্লাব ও দেশের হয়ে এক মৌসুমে অবিশ্বাস্য 70 গোল। ট্রফির বাক্স হয়তো পুরোপুরি ভরেনি, কিন্তু গোলের খাতা উপচে পড়ছে। শেষ পর্যন্ত সোনালী বল কার হাতে উঠবে তা ঠিক করবেন ভোটাররা। তবে পাওয়ার র্যাঙ্কিং এর 5-এ উঠে মেসি আবারও জানিয়ে দিলেন, ফুটবলের পৃথিবীতে সূর্য ডোবার আগে কখনো কখনো সবচেয়ে উজ্জ্বল আলোটাই দেখা যায়। জুবাইর নূর, 71। বিশ্বকাপ শেষে কেটে গেছে বেশ কিছুদিন। স্পেনের কাছে ফাইনাল হারের পর থেকেই একটা প্রশ্ন আসছে, আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি আর কতদিন আছেন? স্কালোনি পরিষ্কার কিছু জানাননি। এর মধ্যে তার বাড়িতে ঘটে গেল মজার এক ঘটনা। ছোট এক ভক্তের আবদার মেটাতে গিয়ে একটা চুক্তির কাগজে সই করলেন আর্জেন্টাইন কোচ। বাকিটা বিস্তারিত জানাচ্ছেন মঈন হাসান। লিওনেল স্কালোনির ভবিষ্যৎ কি? আর্জেন্টিনার ডাগআউটে তিনি আর কতদিন থাকবেন? ঘুরে ফিরে এমন শত প্রশ্ন আসছে স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হারের পর। যদিও শিরোপা উঁচিয়ে ধরলে হয়তো পরিস্থিতি হতো ভিন্ন। স্কালোনিকে নিয়ে যখন এত আলোচনা, এর মধ্যে ঘটে গেল মজার এক ঘটনা। আর্জেন্টিনায় নিজ বাড়িতে সময় কাটছে লিওনেল স্কালোনির। সান্তা ফের পুজোতে, যে শহরে তিনি জন্মগ্রহণ করেছেন, সেখানেই প্রতিদিনই ভিড় থাকে। ভক্তরা আসে দেখা করতে, আর আর্জেন্টাইন কোচ তাদের বিভিন্ন আবদার মেটাতেই থাকেন। স্কালোনি যেন একা নন, ভক্তরা তা ফিল করতেই দেয় না।
এই ভক্তদের মাঝে একজন ছিলেন ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি, খুদে এক ফ্যান, যিনি স্কালোনির কাছে এসেছিলেন ভিন্ন এক আইডিয়া নিয়ে। কেউ আসেন জার্সি নিয়ে, কেউ বা বল। ওত্তাভিয়ানির হাতে ছিল এক টুকরো কাগজ। সেই কাগজের শিরোনামে লেখা ছিল 2030 বিশ্বকাপের চুক্তি। একটা সাদা কাগজে চুক্তি বাড়ানোর কথা লিখে এনেছেন ওত্তাভিয়ানি, শুধুমাত্র স্কালোনির জন্য তার এই চাওয়া। আইডিয়াটা দেখে হাসলেন আর্জেন্টাইন কোচ। একটা কলম নিয়ে ছোট্ট ছেলেটির আবদার পূরণ করে সেখানে সই করে দিলেন। ওই মুহূর্তটিতে যেন আনন্দের ঢেউ বয়ে গেল ওত্তাভিয়ানি আর তার পরিবারের মধ্যে। এরপর ওত্তাভিয়ানির বাবা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় তার ছেলে বেশ গর্ব নিয়ে চুক্তিপত্রটি দেখাচ্ছে। সেই ভিডিওতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লোদিয়া তাপিয়ার দিকে তাকিয়ে ওত্তাভিয়ানি বলেন, এবার আপনার পালা। অর্থাৎ স্কালোনির চুক্তিপত্রে এখন তাপিয়ার সই করার আহ্বান জানান তিনি। ডিসেম্বর পর্যন্ত লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ আছে। এবার সেই চুক্তি আরও বাড়বে এমনটা আশা করছেন আর্জেন্টাইন ভক্তরা। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে ওত্তাভিয়ানের চুক্তিপত্রে স্কালোনির সই করা ভিডিও। তাতে অন্তত অনেকেই ভাবছেন আর্জেন্টিনার সাথে চুক্তি বাড়ানোর মনোভাব আছে এই বিশ্বকাপজয়ী কোচের। মঈন হাসান, ৭১। ফুটবলার আমাজনের দেশ ব্রাজিল এখন আলোচনায় বহিরাগতদের হস্তক্ষেপ নিয়ে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কলকাঠি নাড়ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই ও ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু। পরিকল্পনা বাস্তবায়ন হলে সমালোচনার মুখে পড়বে দেশটির কূটনৈতিক সিদ্ধান্তগুলো। আর্জেন্টিনার পর বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে ব্রাজিলের জনগণও। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের সহযোগী বলে আর্জেন্টিনাকে ট্রল করার দিন শেষ। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে এবার ব্রাজিলও নেতানিয়াহুর সরকারের সাথে যোগ দিতে পারে। ট্রাম্প ও আর্জেন্টিনার সরকার সমর্থন যোগাচ্ছে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী বলসোনারোকে। ব্যাপারটা সেখানে থেমে থাকলেও হতো, কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। যেন বন্ধু নেতানিয়াহুর সাথে মিলে ব্রাজিল কবজা করার মিশনে নেমেছেন এই দুজন। বলসোনারোকে সমর্থন দিতে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার বিরুদ্ধে তুলেছেন আঙুল। বলছেন লুলার হাত থেকে বাঁচাতে হবে ব্রাজিলকে। সেই সাথে জোট করছে ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহুও। বলসোনারোর এক সভায় ভিডিও বার্তায় সমর্থনের কথা জানান তিনি। তবে তাড়াহুড়োটা মিলের একটু বেশি বলা চলে। বলসোনারোর ওই সভার আগে হুট করেই ব্রাজিলে গিয়ে হাজির হন। সাথে সাও পাওলোর গভর্নরের সাথে আলাপ করে বলে আসেন সমাজতন্ত্রের বিরুদ্ধে অবস্থান আর্জেন্টিনার। লুলা ডি সিলভার পার কমিউনিস্ট না হলেও বামপন্থী, সেই অজুহাতে তার বিরোধী পক্ষ বলসোনারোকে প্রকাশ্যে সাপোর্ট দিচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। কিন্তু আর্জেন্টিনা কিংবা নেতানিয়াহু যে ব্যাকআপ হিসেবে কাজ করুক না কেন, ভোটে তো বলসোনারোকেই জিততে হবে। কিন্তু তার কাজে কর্মে হতাশ দেশটির বেশিরভাগ জনগণ। অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে তারা লুলা দা সিলভাকেই যোগ্য মনে করছেন। মিলেই মিত্র বলসোনারোর জন্য অ্যালার্মিং বিষয় হচ্ছে, জরিপ অনুযায়ী জুন মাসে লুলা দা সিলভার সমর্থন ছিল ৪৭%, কিন্তু জুলাইতে গিয়ে সেটা দাঁড়িয়েছে ৪৮%-এ। প্রশ্নটা তাই আসছেই, নেতানিয়াহু আর্জেন্টিনার সরকারের সাথে আতাত করতে গিয়েই কি নিজের ভোট খুইয়েছেন? আর সেটা যদি হয়, তাহলে যাদেরকে ডেকে সমর্থন বাড়াচ্ছেন তাদের কারণেই ভোট কমবে বলসোনারোর। প্রশ্ন আসতে পারে, বলসোনারো ক্ষমতায় আসলে হাভিয়ের মিলের বেনিফিট কি? মূলত ব্রাজিলের বর্তমান সরকার মার্কিন প্রশাসনকে এড়িয়ে চলছে। মার্কিনী মিত্র আর্জেন্টিনার সাথেও সম্পর্কটা ভালো না, তাই সেখানে যদি মনোপুত কাউকে বসানো যায় তাহলে ব্রাজিলের ওপর ছড়ি ঘোরানোটা সহজ হয়ে যাবে। আর সেই হিসেব কষেই মিলের পছন্দ বলসোনারো। নেতানিয়াহুর সাথে আর্জেন্টিনার সম্পর্কের কারণে বিশ্বকাপ জুড়ে সমালোচনায় পড়তে হয়েছিল আর্জেন্টাইন সমর্থকদের। এবার পালাটা সেলেসাউদের। হাভিয়ের মিলেই নেতানিয়াহুর সমর্থন নিয়ে ক্ষমতায় আসলে ইসরায়েলের সাথে নিশ্চিতভাবেই সম্পর্কটা পোক্ত হয়ে যাবে। আর তাহলে প্রশ্নের মুখে পড়তে হবে ব্রাজিলিয়ানদেরও, যেমনটা সাফার করতে হয়েছে এমনকি এখনো হচ্ছে আর্জেন্টাইনদের। অপেক্ষা অক্টোবরের, সেই নির্বাচনেই ভাগ্য নির্ধারণ হবে ব্রাজিলের। আবু নাইম, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।